প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের মাঝে আমি নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম। টপিকসটি হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে সংখ্যা পদ্ধতি কি এই বিষয়ে জানতে হবে। তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে গেলে সংখ্যা কিভাবে আবির্ভাব হলো, সংখ্যার আবিষ্কার কিভাবে হলো সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি। তো প্রাচীনকালে যখন মানুষ পরিমাপ নির্ধারণ করা শিখল বা পরিমাপ নির্ধারণ করার প্রয়োজন হলো, তখন থেকেই সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস শুরু হলো। যেমন প্রাচীনকালে যদি আমরা অ্যাটলিস্ট একটা পরিমাপ করার জন্য মনে করো যদি কারোর যদি এরকম একটা গরু থাকে, তো সে এরকম একটা দাগ দিত যে তার একটা গরু আছে, এরকম একটা দাগ দিব যত। এখন যার দুইটা আছে সে দুইটা এরকম দাগ দিত। এখন তারপরে ধরুন যার তিনটা আছে সে তিনটা দাগ, এইভাবে যার চারটা আছে সে চারটা দাগ এরকম দিত, যার পাঁচটা আছে তার এরকম পাঁচটা দাগ দিত। কিন্তু এইভাবে দাগ দিতে দিতে এক সময় যে প্রয়োজনে দাগ দেওয়া শুরু হলো, সেই প্রয়োজনটা আরও বেশি বিপদ ডেকে আনলো। কেমন যে এতগুলো দাগ দিয়ে কিভাবে পরিমাপটা নির্ধারণ করা হবে। তারপর এরপরে সভ্যতার আরও উন্নত সাধন হলো। তখন রোমান ওনারা চিন্তা করলো যে না, এইভাবে সংখ্যা প্রকাশ করা, পরিমাপ করা সম্ভব না এবং কষ্টকর বিষয়। তো ওনারা নতুন আর একটা পদ্ধতি আবিষ্কার করলে, সে পদ্ধতিটা ছিল এরকম যে ওরা একটি হলে এরকম এক দিত, দুইটা হলে দুইটা দাগ, তিনটা হলো তিনটা দাগ। এইবার যখন চারটা হলো তখন এটাকে আরেকটু মডিফাই করা হলো এবং মডিফাই করে ওটা ওনারা লিখলেন এরকম। পাঁচ হলে এরকম। আমরা জানি যে এই যে পদ্ধতিটা লেখা হলো, এই পদ্ধতিটা ছিল কি পদ্ধতি? রোমান পদ্ধতি। এই পদ্ধতিটা ছিল রোমান পদ্ধতি। এরপরে আরও আছে এরকম। তো এইটার আর একটু মডিফাই করা হলো এবং মডিফাই করে আমাদের ভারত উপমহাদেশ, পাশাপাশি আরব মহাদেশ, আরব দেশ যারা আছেন, এনারা এইটাকে বললো যে না, আসলে এভাবে না, আমরা আরেকটু সুন্দর করে আমরা প্রকাশ করব। এবং সেটা হলো যে ওনারা ভাবলেন যে এরকমভাবে 1, এরকম 2, এটা 3, 4, 5, 6, এরকমভাবে 7, 8, 9 আর একটা ডিজিট ওনারা নিয়ে আসলেন, সেটা হলো 0। এরকম আবিষ্কৃত হয়ে গেল। এই আবিষ্কার হওয়ার পরে আমরা এখন একটা জিনিস বলতে পারি যে এক এক সভ্যতায় এক একটা পদ্ধতিতে সংখ্যার আবিষ্কার হয়েছে। এখন এই আবিষ্কারে এক এক জাতি এক একভাবে প্রকাশ করে। সুতরাং আমরা যে সংখ্যা পদ্ধতি যেটা বলছি, এই সংখ্যা পদ্ধতিটা কি? যে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশ করার যে নিয়ম বা পদ্ধতি, এইটাকে বলা হবে সংখ্যা পদ্ধতি। এটা পরীক্ষায় প্রায় সময় আসে যে সংখ্যা পদ্ধতি কি। তাহলে আমরা আরেকটু সুন্দরভাবে যদি বলি যে একটি সংখ্যার মৌলিক চিহ্ন বা ডিজিট বা অঙ্কসমূহ গঠন করার উপায় হলো সংখ্যা পদ্ধতি। সুতরাং তাহলে সংখ্যা পদ্ধতি এরকম হলো। এখন এই সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতিকে এরকম দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সংখ্যা পদ্ধতির দুইটা অংশ। একটা হলো যে নন পজিশনাল,
নন পজিশনাল, আর একটা হলো পজিশনাল। পজিশনাল, এই দুইটা অংশে ভাগ করা হলো। তো এই নন পজিশনালটা কেমন? নন পজিশনালের আর একটা নাম আছে ওয়া, আর এটাকে বলে স্থানীয়। এরকম ভাবে বলা হয়েছে। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটের অবস্থানীয় মান বিদ্যমান থাকে। যেমন আমরা একটা পদ্ধতি এখানে লিখি, যে আমি এরকম লিখলাম 15, আর একটা লিখলাম 15। এই দুইটা 15, এটা 15, এটা হচ্ছে রোমান পদ্ধতি, আর এটা হলো আমরা যে পদ্ধতিতে সবসময় ব্যবহার করি সেই পদ্ধতিটা হলো 15। তো এই দুইটার দুই রকম মিনিং। এটা মানে হচ্ছে রোমান সংখ্যা, এটা বলছে আমরা জানি যে এটা হলো 4, 5 আগে 1 বইছে, এই কারণে এটা হলো 4। আর এটা জানি হচ্ছে কত? 51, সরি এটা হচ্ছে 15, তার মানে 15। 15 মানে কি? যে 15 হলো এই 5, এটা কোন অবস্থানে আছে? এককের অবস্থানে আছে, এই কারণে এই 5-এর মানটা 5, কিন্তু এই 1টা হলো দশকের অবস্থানে, এই কারণে এটা মান 10। তাহলে এই 5 আর 10 মিলে হলো 15। তাহলে এর একটা, এই যে 5 এককের অবস্থানে আছে, এর একটা নিজস্ব স্থানীয় মান আছে, এই একেরও একটা নিজস্ব স্থানীয় মান আছে, কিন্তু এর এই 5 মানে 5 আর এর 1 মানে 1। এখন যে যদি এই একটা সামনে বসছে, এই কারণে এর মান হচ্ছে 4। তাহলে এর যে সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটের অবস্থানীয় মান বিদ্যমান, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল। আর যে সংখ্যা পদ্ধতির নিজস্ব অবস্থানীয় মান বিদ্যমান থাকে না, সেই পদ্ধতিকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এই নন পজিশনাল আর পজিশনাল সংখ্যা পদ্ধতির বিস্তারিত আলোচনার জন্য আমরা যেটা করছি সেটা হলো আইসিটি। আইসিটি হচ্ছে ইনফরমেশান কমিউনিকেশন সিস্টেম। তো আইসিটি হলো ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি। তো এখন এই যে ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি, এইখানে আইসিটির যে ইলেকট্রনিক ডিভাইসগুলো বর্তমান উৎপন্ন হয়েছে, এই ডিভাইসগুলো সবসময় সংখ্যা পদ্ধতির এবং সেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়েছে। তো এখন ইন্টারমিডিয়েট সিলেবাসের নন পজিশনাল সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করা নাই, আমরা ওইটা নিয়ে আর আলোচনা করব না। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো দশমিক বা ডেসিমেল, নাম্বার সিস্টেম। 2 হলো বাইনারি বা দ্বিমিক। 3 হলো অক্টাল বা সিস্টেম, অক্টাল বা অক্টাল নাম্বার সিস্টেম। 4 নম্বর হলো হেক্সাডেসিমেল বা
হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে এই 4টা সংখ্যা পদ্ধতিতে বিভক্ত করা হয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতি কি? দশমিক সংখ্যা পদ্ধতি হলো যে নাম্বার সিস্টেমের 10টি মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বা বেজ বা ভিত্তি 10টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে ডেসিমাল বা দশমিক নাম্বার সিস্টেম। তাহলে দশমিক নাম্বার সিস্টেমের বেজ কত? 10, মৌলিক চিহ্ন কতটি? 10টি, সাংকেতিক চিহ্ন কতটি? 10টি। এইরকম একটা অঙ্ক এমসিকিউতে পড়ে, এরকম একটা প্রশ্ন এমসিকিউতে পড়ে যে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বা বেজ বা ভিত্তি 10টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন বেজ বা ভিত্তি কি? বেজ বা ভিত্তি এটা কি? বেজ হলো একটি সংখ্যা পদ্ধতির যতগুলো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, ওই মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্নের সংখ্যাকে বলা হয় বেজ। তাহলে বেজ কি? বেজ হলো একটি সংখ্যা পদ্ধতির যতগুলো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেই মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্নর সংখ্যাকে বলা হয় বেজ। তাহলে আমরা দশমিক সংখ্যার বেজ কত জানলাম? দশমিক সংখ্যার বেজ হলো 10, এটার বেজ 10। তো এখন এই 10 বেজ কোনগুলো? যে আমরা এটা মুছি এখন, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টি মৌলিক চিহ্ন, এই 10টি মৌলিক চিহ্ন হলো দশমিক সংখ্যার মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন। এখন এই দশমিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট হলো 10টি। তাহলে আমরা এখানে পরিমাপ করতে পারি কতগুলো? সর্বোচ্চ 10টি। কিন্তু পরিমাপ করার সুবিধার জন্য বিভিন্ন সময় মনীষীরা বিভিন্নভাবে যে উপস্থাপন করেছে পরিমাপকে সহজ করার জন্য। কিন্তু এখানে এসে আমরা কি জানলাম? যে আমরা 10টি সর্বোচ্চ 9 পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি। তারপরে কি হবে তাহলে? তারপরে মনীষীরা ভাবলেন যে আসলে কি, যে এর পরে থেকে আমরা আবার 0 থেকে তাহলে শুরু করি। তাহলে 0 থেকে যদি আবার আমরা শুরু করি তাহলে আবার সেমটাই চলে আসে, এরকম তারপরে এরকম সেমগুলো চলে আসে। তাহলে এটা কি এখানে সমাপ্ত হবে? ওনারা বললেন না, এখানে সমাপ্ত হবে না। তাহলে কি হবে? যে এর পরে আমরা কি করব? যে এর আগে আমরা একের একটা কম্বিনেশান দিয়ে দিব, একের কম্বিনেশান। তো একের কম্বিনেশান দিলে এরকম আরও 10টি, এরকম আরও 10টি চলে আসলো। তারপরে কি এখানেই শেষ হবে? না, এরপরে কি করলো? যে এই একের জায়গায় কি করলো ওনারা? একের জায়গায় ওনারা করলেন এরকম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো একের জায়গায় এখন 2-এর কম্বিনেশান। এইভাবে আমরা এই সংখ্যা পদ্ধতিকে অসংখ্য পরিমাপ করতে পারি এবং স্প্যান করতে পারি, আমরা প্রসারিত করতে পারি এইভাবে। তো আমরা তাহলে দশমিক নাম্বার সিস্টেম কি জানলাম? যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন 10টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে দশমিক সংখ্যা পদ্ধতি। তারপরে আমরা কি জানলাম? বেজ কি? বেজ হলো একটি সংখ্যা পদ্ধতির যতগুলো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তার সংখ্যাকে বলা হয় বেজ। এরপরে আমরা আছি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন 2টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে বাইনারি বা দ্বিমিক সংখ্যা পদ্ধতি। এই দ্বি শব্দের অর্থ আমরা জানি 2। সুতরাং এই সংখ্যা পদ্ধতির বেজ হবে কত? 2। তাহলে বাইনারির বেজ 2, বাইনারির বেজ 2। তাহলে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বা বেজ বা ভিত্তি 2টি,
সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ আমরা জানি 0 আর 1, এই দুটোকে বলা হবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? 2। কি 0 আর 1। এই 0 আর 1 হলো কম্পিউটারের ভাষা। 0 আর 1কে বলা হবে কম্পিউটারের ভাষা, এবং বাইনারি সংখ্যা পদ্ধতি হলো কম্পিউটারের ভাষা। কম্পিউটার অন্য ভাষাও বোঝে, কিন্তু বাইনারিটা হচ্ছে বহুল ব্যবহৃত, এবং এই সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি 0 আর 1। এই 0 আর 1 প্রত্যেককে বলা হয় বিট। প্রত্যেককে বলা হয় বিট। বিট কি? এরকম প্রশ্ন হতে পারে, বিট কি? বিট হলো 0 আর 1, প্রত্যেককে বলে বিট। এখন আমরা জানি যে 8 বিট সমান 1 ক্যারেক্টার। 8 বিট সমান 1 ক্যারেক্টার। এটা সমান 8 বিট সমান 1 ক্যারেক্টার সমান 1 বাইট। 1 বাইট। 8 বিট সমান 1 ক্যারেক্টার বা 1 বাইট। তাহলে আমরা বিট কি জানলাম? বিট হলো, যদি এরকম ইংলিশতে পড়ে বিআইটি বিট, বিট কি? বিট কি? তখন তোমরা লিখবে যে বিট হলো বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট। তাহলে ডিজিট কি? ডিজিট হলো এগুলো, যে 0 আর 1 এগুলো ডিজিট। ডিজিট মানে হচ্ছে মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বা অঙ্ক, এগুলোকে বলা হবে ডিজিট। তাহলে বিট কি? বিট হলো বাইনারি ডিজিট। 0 আর 1 প্রত্যেককে বলে বিট। 8 বিট সমান 1 বাইট, 1 বাইট সমান 1 ক্যারেক্টার, এরকম। এখন যে এর তো দুইটা আছে মৌলিক চিহ্ন, তাহলে এগুলো কেমন হবে? যে 0 আর 1, তো 0 আর 1, তাহলে এইখানে কি এটা শেষ হয়ে যাবে? না। তাহলে কেমন হবে? যে এখানে একটা 1, এখানে একটা 1, তারপরে কি হবে? এখানে কি শেষ হয়ে যাবে? তাহলে না, এইখানে একটা 1 হবে, এরকম। তো এইবার এটা কি হবে? এরপরে প্রথমে 1, তারপরে এরকম একটা 1, তারপরে কি হবে? 3টা 1, এরকম। তাহলে এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 2, এটা মানে হচ্ছে এটা মানে 0, এটা মানে হচ্ছে 1, এটা মানে 2, 3, 4, এটা মানে 5, 6, এটা মানে 7, এইভাবে। তারপরটা কী হবে? তাহলে এরকম সবগুলি শূন্য হবে। তাহলে এটা মানে 8 দশমিক। এইগুলো হচ্ছে ডেসিমাল। এইগুলো কি? ডেসিমাল সংখ্যা। এইগুলো হচ্ছে ডেসিমাল। আর এ পাশেগুলো কি? বাইনারি। এখন বাইনারি এটা গেল। এরপর হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি কী? তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বা মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন 8টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। তাহলে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বা বেজ বা ভিত্তি 8টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন বা ডিজিট কোনগুলো? অক্টাল সংখ্যা পদ্ধতির ডিজিট হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টি হলো অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা ডিজিট। তো অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট হলো 7। তাহলে এখানে আমরা যখন পরিমাপ করব তখন সর্বোচ্চ কত পরিমাপ করতে পারবো? 7টি। কিন্তু এই 7টি কি থেমে থাকবে? এরপরে কি আর স্প্যান করা যায় না? তাহলে অবশ্যই যাবে। কিভাবে? যে আমরা এখন এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এর আগে যদি একের কম্বিনেশন এরকম দিয়ে দেওয়া হয় তাহলে এরকম হবে। এরপরে আমরা কিসের কম্বিনেশন দিতে পারি? যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এর আগে 2-এর কম্বিনেশন দিলে এরকম হবে।
তাহলে এরকম 0 1 2 3 4 5 6 7 এটা হলো। তাহলে এটা হলো এটা হলো অক্টালের, এটা হলো অক্টাল, এগুলো কি অক্টাল। তাহলে এটাও অক্টাল, তাহলে এটা দশমিকে কত হবে 8, 1 2 3 4 5 6 7 8, এটা মানে 9, এটা মানে কত 10, এটা মানে 11, এটা মানে 12, এটা মানে 13, এটা মানে 14, এটা মানে 15, এরকম। তাহলে এগুলো কত, এটা মানে 16, 17, 18, 19, এটা মানে 20, এটা হচ্ছে 21, 22, 23। তাহলে আমরা এখন আমরা সংখ্যা পদ্ধতির ভিন্নতা কেন হচ্ছে, যে সংখ্যা পদ্ধতির ভিন্নতা যে এখানে আমরা অক্টালে 10 আর ডেসিমাল হচ্ছে 8, অক্টালে 11, ডেসিমালে 9। এই যে 10 11, 10 8, 11 9, 12 10, এইগুলোর ভিন্নতার কারণ হলো যে তার বেস। কারণ কি, যে অক্টালের বেস 10, বাইনারি বেস 2, অক্টালের বেস হচ্ছে 8। এই জন্য এর ভিন্নতার কারণেই আমাদের মান ভিন্নতা আসছে। এরপরে আমরা কি জানবো, হেক্সাডেসিমাল হলো যে হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে 10। কারণ আমরা ডেসিমাল সংখ্যা বলতে আমরা জানি যে বেস হচ্ছে 10। তাহলে হেক্সা মানে হচ্ছে কেমন হবে আমরা যদি বলি, এটা মানে 10 আর হেক্সা মানে 6। তাহলে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বা ডিজিট 16টি, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, 16। তাহলে আমরা এর বেস কত পেলাম, 16। এখন আমরা এখানে ডেসিমাল মানে 10, তাহলে ডেসিমালের 10টি ডিজিট আমরা জানি কি 1 2 3 4 5, এরকম আমরা কি জানি যে 0 1 2 3 4 5 6 7 8 9। আর ইংরেজি বর্ণমালার বড় হাতের প্রথম 6টি বর্ণ, মোট 16টি ডিজিট হলো হেক্সাডেসিমালের মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন। তো কোন সংখ্যা পদ্ধতিতে ইংরেজি বর্ণমালা ব্যবহার করা হয়, প্রশ্ন এরকম যদি হয়, তাহলে আমরা বলবো কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পদ্ধতি, কয়টি বর্ণ, 6টি বর্ণ, কি কি, তাহলে ABCD বড় হাতের। তারপরে আমরা এখন যদি আমরা বলি যে এটা তো ডেসিমাল আর এটা হচ্ছে ABCD বর্ণমালার বর্ণ, তাহলে ডেসিমালের মান কত, তাহলে A মানে ডেসিমালের 10, B মানে 11, C মানে 12, D মানে হচ্ছে 13, E মানে হচ্ছে 14, F মানে 15। তাহলে প্রশ্নের এখন MCQতে যদি পড়ে যে হেক্সাডেসিমালের F এর সমতুল দশমিক মান কত, F এর সমতুল দশমিক মান কত, তাহলে আমরা মাই ডিয়ার স্টুডেন্ট আমরা বলতে পারবো যে F এর সমতুল হেক্সাডেসিমাল ডেসিমাল মান হলো 15, C এর ডেসিমাল মান হলো 12, এরকম। তাহলে হেক্সাডেসিমাল বেস কত, হেক্সাডেসিমালের বেস হলো 16টি এবং সেটা ডেসিমালের 10টি আর ইংরেজি বর্ণমালার বড় হাতের প্রথম 6টি বর্ণ। এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতি নিয়েই আমার আগামীতে গল্প হবে। তো আমরা কি কি শিখলাম, তাহলে আমরা শিখলাম সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি, অর্থাৎ আমরা বলতে পারি যে সংখ্যা প্রকাশের জন্য যে সকল চিহ্ন, সংকেত বা বর্ণ ব্যবহার করা হয়, এই বর্ণ ব্যবহার করার নিয়মকে বলা হবে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার, 2 প্রকার। একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি।
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান বিদ্যমান থাকে না সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতির নিজস্ব স্থানীয় মান বিদ্যমান থাকে সেই সংখ্যা পদ্ধতিকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা কেমন, আমি একটা সংখ্যা লিখলাম 1 2 3। তো আমরা ছোটোকালে একটা জিনিস আমরা শিখেছি যে এটা হলো 3 একক সমান হচ্ছে 3 গুণ 1 সমান 3। আমরা এরকম লিখেছি 2 দশক সমান 2 গুণ 10 সমান 20। 1 শতক সমান 1 গুণ 100 সমান হচ্ছে 100। টোটাল হলো 1 2 3। তার মানে এই যে 1, এই 1 কোথায় অবস্থান করে? শতকের অবস্থানে অবস্থান করে, এই কারণে এর মান হচ্ছে 100। 2 কোথায় অবস্থান করে? দশকের ঘরে, এর মান হচ্ছে 20। 3 কোন ঘরে? এককের ঘরে, এই কারণে এর মান 3। তাহলে এই যে 1 এর অবস্থান কোথায় করছে তার উপর নির্ভর করে তার একটা নির্দিষ্ট মান আছে। এই কারণে এই যে সংখ্যা পদ্ধতিটা আমি লিখেছি এই সংখ্যা পদ্ধতিটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি, একটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে 10। বেস কি? একটি সংখ্যা পদ্ধতির যতগুলো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এই মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্নের সংখ্যাকে বলে বেস। এখন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। হেক্সাডেসিমাল সংখ্যা বেস কত? 16। এখন আগামী ক্লাসে আমরা এই যে 4 প্রকার সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা প্রকার সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা শিখব। বাইনারি থেকে কিভাবে দশমিকে যেতে হয়, কীভাবে অক্টালে যেতে হয়, কীভাবে হেক্সাডেসিমালে যেতে হয়। দশমিক থেকে কীভাবে বাইনারি, কীভাবে অক্টাল, কীভাবে হেক্সাডেসিমাল যেতে হয়। হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারি, কীভাবে দশমিক, কীভাবে অক্টালে যেতে হয়, এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব।